আচ্ছা দেখো, আমরা 9-2 পর্যন্ত দেখতেছিলাম। সো এখানে যে বিষয়টা আমরা একটু প্রমাণ করলাম যে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র যেখানে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক যত বা যেখানে আমার সেম কি ডিইএফ যে ত্রিভুজের ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজের ভরকেন্দ্র বা ভরকেন্দ্রের কি স্থানাঙ্ক সেমই আসছে, মানে ভরকেন্দ্র একই হবে। কারণ আমরা বলছি যে ছোট মানে ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র কি এক জায়গায় হয়। সো এই জিনিসটা যে আমরা দেখছি এখানে কিন্তু আমার মানে যে বিষয়গুলো ছিল এটা হচ্ছে আমার এই প্রতিটা বিন্দু কিন্তু ছিল আমার প্রতিটা বাহুর মধ্যবিন্দু আর কি, মানে প্রতিটা বাহুকে সমদ্বিখণ্ডিত করছে বা সমান দুই ভাগে ভাগ করছে আর কি, ঠিক আছে। যার কারণে কিন্তু আমরা দেখতে পাইছি যে বড় ত্রিভুজের ভরকেন্দ্র আর ছোট ত্রিভুজের কি ভরকেন্দ্র সেম জায়গায় আছে। এখন আমি যদি তোমাকে বলি যে সবসময় তো আর আমার মানে মানে মধ্যবিন্দু হবে না, ডি ডি বিন্দু কি বিসির মধ্যবিন্দু হবে না, মানে সমান দুইভাবে ভাগ করবে না বা 1:1 অনুপাতে বা 2:2 অনুপাতে ভাগ করবে না, অন্য অনুপাতেও তো ভাগ করতে পারে। সো সেই ক্ষেত্রে বিষয়গুলো কী হবে, মানে সেই ক্ষেত্রে কি ভরকেন্দ্র আমার মধ্যবিন্দু তো হবে, মানে সেই ক্ষেত্রে কি ভরকেন্দ্র আমার মানে বড় ত্রিভুজের ভরকেন্দ্র আর ছোট ত্রিভুজের ভরকেন্দ্র কি সেম হবে নাকি আলাদা হবে। সো এই বিষয়টা যদি মানে ইন জেনারেল কী হবে আর কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করে, যেমন ধরো আমার এখানে মধ্যবিন্দু হলো না আর কি, মানে ওই ডিটা দেখছি, ই দেখছি, ই এফ দেখছি, এগুলো হচ্ছে বাহুর মধ্যবিন্দু নয়। সো মধ্যবিন্দু ছাড়া যদি হয়, যেমন ধরো মধ্যবিন্দু ছাড়া একটু দেখি আমরা কীরকম আসে। মধ্যবিন্দু ছাড়া, সো এটা যদি দেখো এখন বিষয়টা হচ্ছে ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, এটা ধরো আমার একটা এবিসি ত্রিভুজ। সো আমরা আগের ছবিগুলোতে দেখছি বা যে অঙ্কগুলো দেখছি সবগুলোতেই ছিল হচ্ছে আমার বিসির মধ্যবিন্দু নিচ্ছি, মানে এরকম ছিল, এটা মধ্যবিন্দু ছিল। কিন্তু এখন আমরা এটার জন্য মধ্যবিন্দু দেখবো না, ধরো এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমার বিসিকে এসিকে বা এবিকে ভাগ করলো আর কি, ঠিক আছে। সো দেখো আমার যেমন আমি একটা ডি বিন্দু নিলাম এখানে, এটা হচ্ছে আমার ডি বিন্দু। আমি বলে দিলাম ডি বিন্দুটা বিসিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে কিন্তু মধ্যবিন্দু নাই, মানে 1:1 না, 2:2 না বা 3:3 না, এখানে অনুপাতটা আলাদা। এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 1, ঠিক আছে। 2:1 অনুপাতে কী করে আমার অন্তর্বিভক্ত করে। সো আবার বললাম যে আমার এখানে যে ই বিন্দুটা ছিল, এই ই বিন্দুটা ও কী করতেছে আমার ধরো তোমার এই সি এ বা যেটা বলো এই সি এ কি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, ঠিক আছে। আবার সেম ওর ক্ষেত্রেও ধরো এ বিকে 2:1 অনুপাতে কী করতেছে অন্তর্বিভক্ত করতেছে আর কি, ঠিক আছে। সো এখানে দেখো আমার অনুপাতটা কিন্তু 1:1 না, বা এই যে এগুলো আছে এগুলো মধ্যবিন্দু না, বা এগুলো দিয়ে আমি টানলে এটা মধ্যমা হবে না আর কি, ঠিক আছে। সো আমি কী করলাম দেখো, মানে 2:1 আছে, সবগুলাই সমান অনুপাত আছে, ও 2:1 ও 2:1 ও 2:1 আর কি, ঠিক আছে। সো এখন দেখো তোমাদের অনেক সময় দেখা যায় অনুপাতটা মানে দশমিকে দেয় আর কি, ঠিক আছে। সো যেমন দেখো এরকম দেয়, সব যদি দশমিকে দেয় ওটাকে চেষ্টা করবো সবসময় কী করবো যে এটাকে মানে পূর্ণসংখ্যা নেওয়ার জন্য। যেমন ধরো 1.2 দিল আর কি, ধরো 1.2, মানে এখানে তো আমরা 2:1 নিয়েছি, এটা যদি হয়তো 1.2:1 এরকম হতো তাহলে তো ওটাও হতো, তাই না। যেমন 1:1.2 এরকম যদি দেওয়া থাকে তখন কী করতে, এটা কি 1.2 লিখতা, আসলে সেক্ষেত্রে আমরা কিন্তু বা 1.2:1 দিই আর কি, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। 1.2:1, ধরো এটা 1.2 এটা 1, এটা 1.2 এটা 1, এটা 1.2 এটা 1, মানে এরকম হয়। তখন আমরা আর কি পয়েন্ট রাখি না, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় মানে নিয়ে যাই। যেমন দেখো আমরা কিন্তু এই 1.2কে কী লিখতে পারি, তোমরা বলতে পারো 12/10 লিখতে পারবা, হ্যাঁ, কারণ 12-10 দ্বারা ভাগ করলে এটাকে লেখা দেবে এরকম, আর সরি 12/10, 12/10 করলে কিন্তু আমার 1.2 আসে আর কি, ঠিক আছে। সো 12/10 করলে এটা দেখো 2 দ্বারা যদি করে দিই তাহলে কত আসে, এটা আসবে হচ্ছে তোমার 6/5, 6/5, ঠিক আছে 6/5। তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে এরকম আসে, যেমন তো মানে 6/5:1, তাহলে এরকম আসে 6:5। তার মানে আমার ধরো এটা হচ্ছে আমার 6 হবে, এই অংশটা 6, এই অংশটা 5, ঠিক আছে। মানে 6:5 অনুপাত কী করতে অন্তর্ভুক্ত করতে। সো দশমিকে দেওয়া থাকলে আমরা এরকম করে নেবো আর কি, মানে পূর্ণ সংখ্যা নিয়ে তারপর দেখবো যে কত 1:2 কত 1.2 বলার দরকার নেই আর কি, ঠিক আছে।
সো এখন আমি কি করলাম, যে জিনিসটা বললাম এখানে আমরা ধরছি 1 কি কি বলে 2:1 অনুপাতে কি করতেছে, অন্তর্ভুক্ত করতেছে। সো আমি মানে সেমভাবে কি করলাম, একটা মানে এগুলাকে একটু যোগ করে দিই। হ্যাঁ, দেখো মানে এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়েছে। হ্যাঁ, এটা একটু তেরা টাইপের ত্রিভুজ হয়ে গেছে। এটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ, সেমই আছে। এটা এফটা দিই এখানে ডিইএফ। সো সেম আর কি ডিইএফ আসছে, কিন্তু এটা একটু তেরা টাইপের ত্রিভুজ আসছে আর কি, ঠিক আছে। তো দেখো এখন মানে এখানে কিন্তু আমার তোমার কি বলছে যে এবিসি, ধরো তোমার এবিসি 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে যে তোমার মানে ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র নির্ণয় করতে, ধরো এরকম কিছু যে এই 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আর ভরকেন্দ্র নির্ণয় করো আর কি, ঠিক আছে। সো এখন যদি এরকম চায় তাহলে তোমরা কিন্তু, বা ধরো এই 3টা শীর্ষ দেওয়া আছে, ঠিক আছে, ডিইএফ এর শীর্ষ দেওয়া আছে, তোমার বলতেছে যে ওদের ভরকেন্দ্র নির্ণয় করো। সো সেক্ষেত্রে তুমি কি করবা, গিয়া ওইগুলা নির্ণয় করা শুরু করে দিবা, মানে এই স্থানাঙ্কগুলো বের করবা, তারপরে দেখবা যে মধ্যবিন্দু দিয়ে গেলে মানে মধ্যমাগুলো কোথায় সেট করতেছে সেটা, বা এরকম হলো যে এই এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমার বললো যে এই ছোট ত্রিভুজে ভরকেন্দ্র নির্ণয় করো আর কি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কিভাবে করবা আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে কথা হচ্ছে এখানে আমরা এই যে 2:1 অনুপাতে যে মানে বলে দিছে এখানে, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোর স্থানগুলো বের করতে পারবো আর কি, ঠিক আছে। মানে 2:1 যেহেতু বলে দিচ্ছে, তার মানে কি আমি ডি বিন্দু বের করতে পারবো, ই বিন্দু বের করতে, এফ বিন্দু বের করতে পারবো। তারপরে কি 3টা বের করে আমরা দেখবো যে এদের মধ্যমা কি করছে, কোথায় করছে, ওইটার ভরকেন্দ্র হবে কি এই ত্রিভুজের ভরকেন্দ্র আর কি। বা তুমি বলতে পারো যে আমি যদি 3টা স্থানাঙ্ক কি করে যোগ করে দেয়, ধরো এটা আমি বের করবো, মানে 2:1 দিয়ে এটা বের করবো আমার, কারণ আমার এখানে এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এবিসি এর স্থানাঙ্ক দেওয়া থাকলে কি হবে বিষয়টা, আমি কি করব 2:1 দ্বারা ডি বের করবো, এখানে 2:1 দ্বারা কি ই বের করবো, আবার কি 2:1 দ্বারা এফ বের করবো। সো এই 3টা বের করলে আমি 3টার স্থানাঙ্ক যোগ করে যদি আমি 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি কি ওর মধ্যমা পাবো আর কি, ঠিক আছে। কিন্তু আসলে বিষয়টা মানে এত কষ্ট তোমার করার দরকার নেই, মানে এত কষ্ট করে ডিইএফ এর মধ্যবিন্দু মানে ডিইএফ এর স্থানাঙ্ক বের করার দরকার নেই। কেন দরকার নেই, কারণ যেহেতু আমার এবিসি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমি কি করব এদের স্থানাঙ্ক যোগ করে 3 দ্বারা ভাগ দিলে যেই ভরকেন্দ্র আর স্থানাঙ্ক আসবে ওইটাই হবে আমার ডিইএফ এর মানে ভরকেন্দ্র আর কি, ঠিক আছে। মানে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হবে ডিইএফ এর ভরকেন্দ্র। এর একটা কারণ আছে, এই কারণটা দেখো এখানে যে আমার ছিল, যদি মানে মেইন কথা হচ্ছে, এটা সূত্রটা হচ্ছে যদি এরকম হয় যে মানে আমি জিনিসটা আইকা দিই, যেমন ধরো এখানে আমার তো এটা হতো তো এডি, এটা হচ্ছে দেখো মানে রিয়াল ছবিটা একটু কেমন হয়, যদিও এখানে একটু উল্টাপাল্টা চলে আসবে, তাও একটু দেখা দিতেছি ভরকেন্দ্রটা আর কি কোথায় যায়। যেমন এইটা হচ্ছে আমার ভরকেন্দ্র আসে আর কি, মানে এবিসি ত্রিভুজ হিসাব করলে এটা আছে ভরকেন্দ্র। সো অর ভরকেন্দ্র যে জি, হ্যাঁ এটা হচ্ছে জি। সো আমি বলছি অর ভরকেন্দ্র এবিসি এর ভরকেন্দ্র যা হবে ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র তাই হবে। এটা কিভাবে যদি একটু দেখো, আমি কি করলাম, যেমন এই ডিএফ এর মধ্যবিন্দু নিলাম, এখানে মধ্যবিন্দু নিয়ে পরের শীর্ষের সাথে যোগ করে দিলাম, মানে ওর সাথে এই ই যে শীর্ষবিন্দু আছে এটার সাথে যোগ করে দিলাম, তাহলে এটা কিন্তু আমার একটা ছোট ত্রিভুজের মধ্যমা। আবার কি করলাম, ধরো এটার মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু নিয়ে আমি কি করলাম এরকম যোগ করে দিলাম, ঠিক আছে। এই পরবর্তী মানে ওর মধ্যবিন্দু নিয়ে ওর সাথে যোগ করে দিছি, বাকি আছে কে এটা সেমভাবে ওর মধ্যবিন্দু ধরো এখানে সমানভাবে ভাগ করে, তাহলে পরে ওই বিপরীত শীর্ষ যোগ করে দিলে মধ্যমা। দেখো অর জিটাও কিন্তু আমার একই জায়গায় মানে ঘটছে, ঠিক আছে, একই জায়গায় কিন্তু জি, মানে ছোট ত্রিভুজের যে জি বড় ত্রিভুজের কিন্তু জি একই। তার মানে তুমি বলতে পারবা যে তোমার যদি এই ছোট ত্রিভুজের কি ইয়া দেয় আর কি, ছোট ত্রিভুজ স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমার এই বড় ত্রিভুজ স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে ছোট ত্রিভুজ স্থানাঙ্ক তোমার কষ্ট করে বের করা লাগবে না 2:1 দিয়ে, তুমি ওই 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করলে ভরকেন্দ্র পাবা।
তার মানে এটার বিষয়টা হচ্ছে এরকম, যদি মানে একই অনুপাতে বাহুগুলোকে ভাগ করে, মানে যদি একই অনুপাতে প্রত্যেকটা বাহুকে যদি অন্তর্ভুক্ত করে আর কি, মানে এবিসি ত্রিভুজ এবিসি এর বাহুকে অন্তর্ভুক্ত করলে মানে এই ছোট ত্রিভুজের কি, মানে বাহুগুলো যদি একই অনুপাতে ভাগ করে বা অন্তর্ভুক্ত, সেগুলো কি তাহলে কি হবে, ওই বিন্দুগুলা দিয়ে আমরা কি করব, যে যেই মানে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজের বর্গকেন্দ্র অন্তর্ভুক্ত করলে ওই বিন্দুগুলো দিয়ে যে ত্রিভুজ পাবো তার ভরকেন্দ্র আর এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র একই হবে। ঠিক আছে, মানে বাহুগুলোকে যদি আমার একই অনুপাতে ভাগ করে আর কি, ঠিক আছে। সো ওই বিন্দুগুলো দিয়ে যদি আমি কি করি, একটা ত্রিভুজ রাখি, ওই ত্রিভুজের বর্গকেন্দ্র আর ওই ত্রিভুজের বর্গকেন্দ্র আমার কি সেম জায়গায় হবে আর কি, ঠিক আছে। মানে দেখো এখানে 2:1 ছিল, এই বাহুর ক্ষেত্রেও কিন্তু 2:1, এই বাহুর ক্ষেত্রেও কিন্তু 2:1, এমন না যে ওর ক্ষেত্রে হচ্ছে 2:1, ওর ক্ষেত্রে হচ্ছে ধরো 5:3 বা 5:1, এরকম না, সমানভাবে ভাগ করে। যেমন 1:1 হবে 1:1, এটাও সেম, 2:1 হবে, এটাও সেম, 3:1 হবে, এরকম, বা যেটাই হোক 3:2 হলে 3:2 হবে, 3:2 হলে প্রত্যেকটা 3:2 হতে হবে, বা 4:5 হলে কি প্রত্যেকটা 4:5 হতে হবে, এরকম যদি সেম অনুপাতে ভাগ করে প্রত্যেক বাহুকে, তো আমরা বলতে পারবো যে ওই ভাগকৃত যে বিন্দুটা আছে ওটা দিয়ে আমি কি করবো, তিনটা বিন্দু যোগ করে যে ত্রিভুজ হবে ওই ত্রিভুজের বর্গকেন্দ্র আর বড় ত্রিভুজের বর্গকেন্দ্র কি আমার সেম হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ব্যাপার। সো এটা যদি এটা একটা মানে ইম্পর্টেন্ট থিওরি ছিল তোমার, কারণ আমরা এখানে সব মধ্যবিন্দু দিয়ে করতেছি। সো তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাই যদি আলাদা করে করে তাহলে মানে এটা কিভাবে হবে, হ্যাঁ। এবং তাও যদি তোমাদের সন্দেহ লাগে আমি বিন্দুগুলো একটু বের করে দেখাতে পারি। যেমন আমার ধরো এই বিন্দুটা আগে দেওয়া ছিল হচ্ছে 0,2, মানে আগের অঙ্কটায়, আর এটা ছিল হচ্ছে আমার 10,-6, আর এই বিন্দুটা ছিল আমার হচ্ছে -4,-4, মানে প্রথম যে অঙ্কটা ছিল আমার 9-1। সো এই হচ্ছে আমার অবস্থা, মানে তিনটা বিন্দু দেওয়া ছিল আর কি। সো আমি যদি তোমাদের নিয়মে আর কি বড় করে বের করি তাহলে আমি কি করতে পারবো, এই ডি বিন্দু বের করতে পারবো আর কি। ডি বিন্দু কীভাবে বের করবো, কারণ এটা হচ্ছে গিয়ে আমার 2:1 অনুপাতে কী করছে, অন্তর্ভুক্ত করছে। তাহলে আমি ডি বিন্দু বের করি, মানে সরাসরি বের করে দিই। দেখো কী আসে, যেমন প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় স্থানাঙ্ক, তাহলে কত 20 আসে 20। তারপরে সূত্রের জন্য প্লাস আসবে। সো দেখো এখানে দ্বিতীয় অনুপাত ইন্টু প্রথম আসছে মানে 4, তাহলে হচ্ছে -4, ঠিক আছে। -4 ডিভাইড বাই কত, অনুপাত দর যোগফল মানে হচ্ছে 3, ঠিক আছে, কমা, আবার অরিজিনাল 2:2 মানে 2 ইন্টু -6 মানে -12 সূত্রে প্লাস হবে। আবার কি দেখো 1:, কত 1 ইন্টু, এটা -4 ছিল, সরি এর জন্য একটু সন্দেহ রাখতেছে, এটাও -4 ছিল, তাহলে কত -4 ডিভাইড বাই 3, তাহলে এটা করলে কত আসে দেখো, এটা করলে হবে হচ্ছে ইকুয়াল টু এখানে 16 ডিভাইড বাই 3 মানে 16/3, কমা এখানে আসে হচ্ছে মাইনাস, এখানেও কি -16/3 আসে, ঠিক আছে। সো এটা পেয়েছি আমরা ডি বিন্দুর কি স্থানাঙ্ক আর কি। সেমভাবে তুমি ই বিন্দুটা বের করতে পারো। যেমন দেখো ই যদি বের করি তাহলে কত আসে, যেমন 2 ইন্টু মানে 0, তাহলে আসে 0, প্লাস দেখো 1 ইন্টু কত 10, তাহলে +10 ডিভাইড বাই 3, কমা দেখো এরপর কত আসে, যেমন এরপর হচ্ছে ওয়াই একটা, যেমন এটা হচ্ছে 2, তাহলে 4, তারপর প্লাস এটা হচ্ছে -6 হবে, -6 ডিভাইড বাই 3, তাহলে এখানে কত আসে হচ্ছে 10/3, কমা এখানে আসছে -2/3, এরকম আসছে -2/3, ঠিক আছে। সো সেমভাবে এফ বিন্দুটা যদি বের করি, যেমন 2 ইন্টু মানে -8, তারপর হচ্ছে গিয়া 1 ইন্টু
জিরো, তার মানে জিরো, -8/3 হবে, -8/3। তারপরে এখানে কত আসে, যেমন ওয়াই ক্ষেত্রে 2 মানে -8, কত আসে -8, তারপর হচ্ছে 1 ইন্টু মানে প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই কত 3, ঠিক আছে। সো এটা করলে কত আসে -8/3, কমা এখানে কত আসে 6/3 মানে হচ্ছে -2, এরকম আসে, ঠিক আছে। সো এখন আমি যদি ত্রিভুজ এবিসির ভরকেন্দ্র বের করি, আমি যেহেতু স্থানাঙ্ক জানি, আমি তোমার বলছি এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র আর ভরকেন্দ্র সমান হবে। যেমন এবিসি যদি বের করি, ত্রিভুজ এবিসি এর জি, ঠিক আছে, যদি বের করি তাহলে দেখো 3 স্থানাঙ্ক যোগ করে আমি 3 দ্বারা ভাগ করব, ঠিক আছে। সো যেমন 0 -4 আর হচ্ছে +10, 0 0 -4 +10 ডিভাইড বাই 3, কমা ওয়াইটা যোগ করো 2 -4 -6, 2 -4 -6, এটা আমরা আগেও বের করছিলাম, ডিভাইড বাই 3। তাহলে দেখো কত আসে, জি আসবে -10 থেকে গেলে হচ্ছে থাকবে কত 6, মানে হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে 2 গেলে এখান থেকে হচ্ছে -2 মানে -8/3, এরকম আসে। অর এটা আসে, দেখো অর ক্ষেত্রেও সেমই আসবে। যেমন দেখো আমি যদি করি ছোটো ত্রিভুজের ক্ষেত্রে, দেখো এটা বলতে পারো ত্রিভুজ ডিইএফ, এফ এর জি, এটা জি প্রাইম বলতে পারো, তাহলে জি প্রাইম দেখো একসাথে করলে কত আসে, এখানে পাইছিলাম হচ্ছে তোমার 16/3 প্লাস হচ্ছে তোমার কত, এটা কত ছিল 10/3, তারপর হচ্ছে প্লাস এখানে কত ছিল -8/3, নিচে হবে হচ্ছে একটা বড় 3, ঠিক আছে। আবার কমা সেমভাবে যদি এখানে করো, যেমন ওর ক্ষেত্রে ছিল হচ্ছে -16/3, তারপর হচ্ছে প্লাস হচ্ছে আমার কত, বা এখানে ওয়াইটা কত, আচ্ছা এইটা সরি, হ্যাঁ, হচ্ছে -2/3, আর আরেকটা ছিল কত, এখানে হচ্ছে -2, কত -2/3, আর লাস্ট হচ্ছে আমার, তুমি বলতে পারবা, আচ্ছা এইটা একটু বড় করে লিখি না, যেহেতু সবগুলাই -2 না লিখে এরকম লিখি, -6/3 করলে তো 2 আসে, তাই না, এটা 2 এটা যদি তোমরা মানে একটু ক্যালকুলেশন করো তাহলে দেখবে এরকমই আসছে 2, -8/3। সুতরাং এটা সমান, মানে জি ইকুয়াল টু জি প্রাইম, এরকম আসছে, ঠিক আছে। তোমরা বের করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, সেম মানে আসবে। সো আশা করি এটা বুঝতে পারছো, মানে আমার ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের কি ভরকেন্দ্র সেম, বা ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেম, ঠিক আছে। এটা কেন হলো, কারণ সেম অনুপাতে কি করছে, বাহুগুলোকে ভাগ করছে। সো এটা একটু মাথায় রেখো, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর যদি আমরা বাকি অঙ্কগুলো দেখি, যেমন 9-1 দিয়ে করা শেষ, 9-3 দেখো, যেমন ত্রিভুজ এবিসির ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে এ ও বি শীর্ষ দুটির স্থানাঙ্ক দেওয়া আছে। সো দুটো শীর্ষ দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক নিয়ে করো, একদম সহজ করতে পারবা, কোনো সমস্যা নেই। যেমন এটা হচ্ছে তোমার 9-3 4ও কিন্তু সেম, দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, দুইটা ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষ নির্ণয় করতে বলছে, একদম ইজি। এই 9-3 4 আর হচ্ছে তোমাদের এক্সাম্পল 3টা দেখো একটু, এই যে এক্সাম্পল 3, এটাও কিন্তু সেম টাইপের অঙ্ক আর কি, ঠিক আছে, এক টাইপের। যেমন ভরকেন্দ্র দেওয়া আছে, দুটা শিশু দেওয়া আছে, তৃতীয় শিশুর সঙ্গে নির্ণয় করতে বলছে। সো তোমরা হচ্ছে এক্সাম্পলগুলো করবা, কারণ এগুলো হচ্ছে মানে আসে এক্সাম্পল থেকে, অনেক অনেক সময় আর কি ম্যাথ, বেশিরভাগ ম্যাথ এখান থেকেও দেয় আর কি, ঠিক আছে। যেমন দেখো 9-3 যদি করি, এটা একদম ইজি, আমরা এত আগের মতো এত পেঁচাবো না, জাস্ট সহজতা করে ফেলবো। যেমন আমার দুইটা স্থানাঙ্ক দিছে, মানে দুইটা শীর্ষ দিছে, আর বলছে কি, যেমন এটা আমার এবিসি, আর ভরকেন্দ্র স্থানাঙ্ক দিছে এবিসি, তাহলে এটার মধ্যবিন্দু ধরো ডি, এটা আমার ডি, এটা হচ্ছে আমার ই, এটা ধরো আমার ই মানে মধ্যবিন্দু, আর এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার এফ, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে আমার কি, মানে ভরকেন্দ্র, মানে ভরকেন্দ্র স্থানাঙ্ক বলে দিচ্ছে কত, 7,2, আর তোমার কি বলছে যে আর দুইটা দিয়ে আছে ধরো, আর কি বলছে যে
এ বি এর দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, এ দেওয়া আছে কত 3,5 আর বি দেওয়া আছে কত তোমার 7,-1, হ্যাঁ ডি দেওয়া আছে তোমার 7,-1। তাহলে বলছো সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছো। এটা ভাই আমরা ভরকেন্দ্রের সূত্র দেওয়া করতে পারি বা অন্যভাবে আমরা করতে পারি, কারণ অনেকগুলো নিয়ম আমরা শিখছি এখানে। হ্যাঁ, সো আমরা ডাইরেক্ট জাস্ট ধরে নিলাম এটা হচ্ছে এম আর তোমার এম এন। হ্যাঁ, এটা যেহেতু আমি জানি না এম কমা এন ধরে নিলাম এর স্থানাঙ্ক। সো আমরা লেট ধরে নিলাম যে সি ইকুয়াল টু সি এর স্থানাঙ্ক হচ্ছে, তুমি বলতে পারো লেট সি এর স্থানাঙ্ক হচ্ছে আমার এম কমা এন। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমরা এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র সূত্র অনুসারে জানি ত্রিভুজ এবিসি ভরকেন্দ্র হবে হচ্ছে, তুমি তিনটা স্থানাঙ্ক যোগ করে কি করবা, হ্যাঁ তোমরা স্থানাঙ্ক তিনটা যোগ করে কি 3 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথড বুঝতে পারছো যে এই 9, 3, 4 আর এক্সাম্পল 3 এগুলো হচ্ছে তোমার ভরকেন্দ্র দেওয়া থাকবে, দুইটা শীর্ষ স্থানাঙ্ক দিয়ে বলবো, তৃতীয় একটা শীর্ষ স্থানাঙ্ক নির্ণয় করো আর কি, এই টাইপের আর কি। ঠিক আছে, মানে একটা শীর্ষের মধ্যে দেওয়া থাকে না আর কি। ঠিক আছে, সো হচ্ছে অবস্থা। আর একটা জিনিস মনে রাখবা যে আমরা এখানে চিত্র রাফ ছবি আঁকো আর স্কেল দিয়ে আঁকো, সবসময় মনে রাখবা যে এই মধ্যমাত্রায় কিন্তু অবশ্যই কি হবে তোমার মানে সমবিন্দু হবে, মানে একই বিন্দু দেওয়া যাবে। ও এক বিন্দু যে জি বিন্দু দিয়ে গেছে, ও জি বিন্দু দিয়ে গেছে, ও জি বিন্দু দিয়ে গেছে আর কি। তাহলে মধ্যমাত্রা অবশ্যই সমবিন্দু হতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমার একটা সূত্র। হ্যাঁ, মধ্যবিন্দু মানে মধ্যমাত্রা কি অবশ্যই সমবিন্দু মানে জি বিন্দু হতে হবে বা সমবিন্দু হতে হবে। ঠিক আছে, সো মানে মধ্যমাত্রাটা কি একটা বিন্দু সেট করবে, যেটি আমরা বলছি জি। সো এটা গেল হচ্ছে অবস্থা। তাহলে বুঝো যে বরকেন্দ্র হবে আমার, বরকেন্দ্র যেহেতু জি, তাহলে আমার জি অনুসারে আমরা জানি যে দেখো তুমি 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ করলে 7 পাবা, মানে ভুজের ক্ষেত্রে। যেমন তুমি বলতে পারো 3 + 7 + m / 3 ইকুয়াল টু কত আমার 7। ঠিক আছে, এরকম দেওয়া আছে। সো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, যেমন 3টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে আসে 10 + m ইকুয়াল টু কত 21। ঠিক আছে, সো এখানে এমটা কত থাকে দেখো, এম গেলে থাকে হচ্ছে তোমার 11। ঠিক আছে, সো আমরা এম পেয়ে গেছি। আবার আমরা যে এনের জন্য সেম, মানে 5 - 1 + n / 3 ইকুয়াল টু কত তোমার 2। তাহলে তুমি এখানে বলতে পারবা যে 4 + n ইকুয়াল টু 6 বা n ইকুয়াল টু কত 2। সো সুতরাং আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম 11,2। সো এই হচ্ছে অ্যান্সার, মানে একদম ইজি আর কি। হ্যাঁ, বা এটা অন্যভাবে তুমি ওই দিয়েও করতে পারবো আর কি। আমরা যে 2-3টা মেথড দেখছি না, ওই মেথডে দূরত্ব দিয়ে করে ফেলতে পারো। তুমি তো এখানে জানো যে কত অনুপাত, সো ওই অনুযায়ী ডিরেক্ট দূরত্ব সূত্র এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। সো এটা আমি আশা করি বুঝতে পারছো। এখন তবে মনে রাখবা যে আমার কি মানে মধ্যমা ত্রয় কী করবো সমবিন্দু হবে, মানে একই বিন্দু দেওয়া যাবে। ঠিক আছে, কোন কাইন্ড অফ সূত্র এটা। সো এটা গেল হচ্ছে তোমার 3 পারলে তোমরা 4ও পারবা, এক্সাম্পল 3টাও কী করতে পারবা, সমস্যা নেই। এটা গেল, তাহলে এটা পারবা, 4 পারবা। এখন আমি যদি 5 নাম্বারটা একটু দেখাই, দেখো একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে সংখ্যা দেওয়া নেই বা নাম্বার দেওয়া নেই, এখানে তোমার এবিসি দিয়ে দিয়েছি। যেমন ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এত একটা ত্রিভুজের 3টা স্থানাঙ্ক যদি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে প্রমাণ করো যে বা দেখাও যে T1 + T2 + T3 = 0। বলছে ভরকেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে একটা জিনিস প্রমাণ করতে পারছি। ঠিক আছে, সো এটা আসলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা তোমাদের রূপন্তী বইও আছে, রূপন্তী 2 নম্বর ম্যাথ মনে হয় এটা ছিল আর কি, 5 নম্বর। সো এটা যদি একটু দেখো, সো এক্স অক্ষের উপর বলছে ভরকেন্দ্র অবস্থিত। ঠিক আছে, সো যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, ও আমাকে ক্লু দিয়ে দিবে আর কি। মানে তুমি যদিও অনেক কিছু বের করতে পারো নিজে নিজে, তাও সবাই তো আর সব কিছু শিখে না। সো সবার জন্য ওয়ে থাকা মানে একটা জেনারেল ওয়ে থাকা দরকার আর কি। ঠিক আছে, যেমন দেখো ও আমাকে বলছে, আমরা তো রিয়েল ছবি আঁকি না, জাস্ট ফেক ছবি। তো ধরো আমার এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ এবিসি। সো আমি জানি না স্থানাঙ্কগুলো কত, কিন্তু এরকম দিয়ে দিচ্ছে এর স্থান হচ্ছে এ,
টি স্কোয়ার, এটা হচ্ছে ভুজ, আর কোটি দিচ্ছে 2AT। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এমন অনেক সলভ করছো। তারপর আছে তোমার সি বিন্দু যে স্থানাঙ্ক, বি বিন্দুটা দিচ্ছে ধরো A, এটা দিচ্ছে হচ্ছে তোমার টি স্কোয়ার, টি স্কোয়ার 2 দিচ্ছে, এটা 1 ছিল আর কি, এটা 1, এটা 1, এটা হচ্ছে 2, কমা 2A T2 স্কোয়ার, এরকম না, সরি এটা স্কোয়ার না, 2AT2 আর কি, 2AT2। এটার ক্ষেত্রে দিয়েছে হচ্ছে A T3 স্কোয়ার, কমা 2AT3, ঠিক আছে, এরকম দিচ্ছে 283 আর কি। যদি এরকম হয় তাহলে তোমাকে একটা জিনিস দেখাতে বলছে, মানে T1 স্কোয়ার কই গেল, T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু 0। সো এরকম দিচ্ছে। আমি কি করব, আগে মধ্যমাগুলা হাইকে জাস্ট বরকেন্দ্রটা একটু যদি দেখি কেমন হয়। সো এটা হচ্ছে আমার ই ছিল, এটা আমার ডি ছিল, এটা আমার এফ ছিল, এটা আমার জি ছিল, ঠিক আছে। সো আনফর্চুনেট, আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমার অবস্থা। হ্যাঁ, এখন আমার বলছে যে যদি এরকম, আর যদি ভরকেন্দ্র কি আমার এক্স অক্ষের উপর অবস্থিত হয়, সো ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা আমি যদি ম্যাথটা একটু আগায়, যেমন আমার হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র কি হবে, মানে জিটা হবে হচ্ছে, আমি 3টা যোগ করে 3 দ্বারা ভাগ করবো, যেমন সুতরাং জি হবে আমার, দেখো ভুজের ক্ষেত্রে এ টিএন স্কোয়ার প্লাস AT2 স্কোয়ার প্লাস AT3 স্কোয়ার, এই 3টা ছিল হচ্ছে আমার যোগ করে 3 দ্বারা ভাগ। কোটির ক্ষেত্রে সেম তোমার আছে 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3, ঠিক আছে। আমার কমন টমন নেওয়া দরকার নেই, আমি জাস্ট লিখে দিলাম এমনি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার মানে জি এর স্থানাঙ্ক আর কি, ঠিক আছে। তো এখন দেখো যদি এক্স অক্ষরে অবস্থিত হয়, দেখো ভরকেন্দ্র তোমার যেখানেই মানে যাই হোক না কেন, যদি এক্স অক্ষের উপর অবস্থিত অবশ্যই কি ভরকেন্দ্রে কিন্তু কোটিটা হবে কিন্তু শূন্য, বা কোটির মান হবে y=0 আর কি, ঠিক আছে। সব ভরকেন্দ্রের কোটির মানকে অবশ্যই আমার শূন্য হতে হবে। যেমন বিষয়টা এরকম, আমি যদি একটু রাফ করে আঁকি, এরকম একটা অবস্থা, যেমন এটা হচ্ছে আমার এক্স ওয়াই অক্ষ, হ্যাঁ এটা এক্স, এটা 0 বিন্দু, এটা আমার ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। যেমন ভরকেন্দ্র হচ্ছে আমার কি ধরো এখানে অবস্থিত আর কি, এটা ভরকেন্দ্র হলে আমার এখানে কি ওয়াই অকলটা কিন্তু 0 হবে, ঠিক আছে। তো ভরকেন্দ্র যাই হোক, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত হয়েছে, তাহলে কোটির মান কি আমার শূন্য হবে আর কি, ঠিক আছে। সো যদি হয় তাহলে আমি এটা দ্বারাই কাজ করতে পারবো, যেমন এটা ইকুয়ালটা আমি কি লিখতে পারবো, এটা দেখো আমি শর্ত অনুসারে কি লিখতে পারি, যদি ভরকেন্দ্র টি এক্স উপর অবস্থিত, তাহলে অবশ্যই কি এটা বিন্দুটার মান কি আমার শূন্য হবে। যদি হয় তাহলে আমি একটু যদি লিখি, আমি কোটিটা তুমি একটু শুনে লিখতে পারবে, হ্যাঁ বুঝ নিয়ে কাজ করার দরকার নেই। তুমি এটা নিয়ে কাজ করলে কিন্তু ঝামেলা হয়তো, আর স্কোয়ার আছে আমি একটু পরে দেখাইতেছি। যেমন 2AT1 তুমি বলতে পার 2A, যেহেতু কি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এটা এক্স অক্ষের অবস্থিত, সুতরাং কি কোটি হবে 0, সুতরাং কোটি y= কি হবে আমার 0 হবে। সো সেই অনুযায়ী যদি আগায় তাহলে এটা হবে 0, এটা হলে আমার 2AT1 প্লাস 2AT2 প্লাস 2AT3 /3 আসে আমার 0, হ্যাঁ। সো এটা পাশে নিলে কিন্তু আমার 0 চলে আসে, তাহলে দেখো একদম ইজি কিন্তু, হ্যাঁ। আমি এখানে কি করি 2 এটা দেখো কমন যায়, আর এটা কিন্তু পাশে গেলে 0 চলে আসে, তাহলে 2 যদি কমন হয় থাকে তো T1 প্লাস, আচ্ছা এরকম করে লিখি টিগুলা, T2 প্লাস T3 = 0 চলে আসে, কারণ 3কে আমি পাশে নিয়ে গেছি, তাহলে এটা কি
ওই পাশে নিয়ে গেলে কি আবার জিরো চলে যাবে। এখন দেখো একটু কাহিনী আছে এখানে, তোমার এটা কিন্তু ওই পাশে গেলে কিন্তু ভাগাকার যাবে, মানে 0/something। কিন্তু কথা হচ্ছে আমি এর মানটা কিন্তু এখানে জানি না, ঠিক আছে। তুমি এটা তো 3 তো জানো, 3কে ওর সাথে গুণ ভাগ করলে কোনো ঝামেলা হয় না, কিন্তু এর মানটা কিন্তু আনউন এখানে, ঠিক আছে। এর মানটা কি আমার আনউন, ঠিক আছে। সো এর মান যদি আনউন হয় তাহলে আমরা কি, যদি এটার মান ধরো, এর মান ধরো 0, যদি 0 হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায়, আমার কিন্তু ওর এই পাশে গেলে ও কিন্তু ভাগাকার চলে যাবে, যেহেতু গুণাকার আছে ভাগাকার চলে যাবে, তাহলে কিন্তু এরকম হয়। এই যদি 0 হয় তাহলে 2 × 0 মানে 0, মানে 0/0, ঠিক আছে। এটা কিন্তু মানে ম্যাথমেটিক্যাল একটা বিশাল সমস্যা, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে আমার এখানে নিশ্চিত করতে হবে যে এটা হচ্ছে আমার 0 না আর কি, ঠিক আছে। সো সেটা আমরা কি করব, দেখো এই যদি আমার 0 হয়, বাই এনি চান্স যদি এই 0 হয় তাহলে দেখো আমার এই যে বিন্দুগুলো আসছে এখানেও তো আমি এই 0 বসাবো, তাহলে a × t² কি 0 চলে আসবে, 2a × t1 কত 0 চলে আসবে, তার মানে এটা 0 0 বিন্দু, এটাও কিন্তু সেম 0 0 হয়ে যাবে। এর মান যদি 0 বসাও t² 0 হয়ে যাবে, 2a t2 এটাও কি আমার 0 হয়ে যাবে, আবার সেম ক্ষেত্রে ওর ক্ষেত্রেও কি আমার 0 হয়ে যাবে আর কি। তার মানে কি আমার 3টা বিন্দু কিন্তু 0 বিন্দু হয়ে যাচ্ছে, তার মানে 0 0 0 0 0 0, মানে 3টা বিন্দুই আমার কি হয়ে যাচ্ছে, মূল বিন্দু বা একই বিন্দু হয়ে যাচ্ছে। তার মানে এখানে কোনো ত্রিভুজের কি কোনো অস্তিত্বই থাকবে না আর কি, ঠিক আছে, বা একটাই বিন্দু হয়ে যাবে। সো এখানে অবশ্যই আমার কি মানে এটা মানে আমার 0 হতে পারবে না, কারণ এই 0 হলে আমার এখানে অঙ্ক করার কোনো রাইট নাই। তাহলে আমি বলতে পারবো a is not equal to 0, মানে আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারতেছি যে a is not equal to 0। তাহলে আমি কি করতে পারবো যে একে শূন্য শূন্য মানে শূন্যকে এই দ্বারা ভাগ করতে পারবো, কোনো সমস্যা না, তাহলে 0 চলে আসবে। তাহলে যদি পুরোটা 0 হয় তাহলে আমি লিখতে এরকম t1 + t2 + t3 = 0, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা। তার মানে আমার কিন্তু প্রমাণে এটাই চাইছিল যে তোমার t1 + t2 + t3 = কি আমার 0, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পারছো, এটা প্রমাণ হয়ে গেছে। এখন যদি এটা বুঝো, এটা যদি বুঝে থাকো, এখন আমি যদি তোমাকে বলি যে এটা তো আমরা একটা ওয়ের জন্য দেখলাম, মানে তোমার এইটাই প্রমাণ করতে হচ্ছে, তোমাদের বইতে এর চেয়ে বেশি কিছু চায় নাই। যেমন এখানে দেখো 9/5 লাস্টের অঙ্কটা, যে এটা তো প্রমাণ করো, এই যে এটা ভালো অঙ্ক, মানে এত কঠিন না। সো এটা যদি বুঝে থাকো, এখন আরেকটা কেস হতে পারে, ধরো তোমার এখানে ভরকেন্দ্রটা ছিল x অক্ষের উপর অবস্থিত। এখন আমি যদি বলি যে তোমার এই ত্রিভুজের ভরকেন্দ্রটা y অক্ষের উপর অবস্থিত, x অক্ষের উপর অবস্থিত না, তাহলে y অক্ষের উপর যদি অবস্থিত হতো তাহলে তুমি কি করতা, ওই তোমার ভরকেন্দ্রের যে ভুজ আছে বা x এর মান আছে ওইটা কিন্তু 0 লিখতা, যেখানে আমরা কিন্তু এখানে y = 0 লিখছি, কারণ এটা x অক্ষের উপর ছিল, কারণ y অক্ষে কি আমার ভুজের মান 0। সো যদি ওইভাবে একটু আগেও দেখো, এখানে একটা মানে একটা দারুণ জিনিস আসে, যেমন দেখো তুমি বলতে পারো যে আবার আচ্ছা এটা যে লিখি যে ভরকেন্দ্র যদি y অক্ষের অবস্থিত হয়, ভরকেন্দ্র মানে এটা আমি এক্সটেন্ড করে দেখাইতেছি, ভরকেন্দ্র যদি y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কি আমার ওই ভরকেন্দ্রের কি ভুজটা কি 0 হবে, তাহলে ভরকেন্দ্রের তাহলে তোমার ভরকেন্দ্রের কি ভুজের মান মান 0 হবে। আসলে তোমরা যখন এই জিনিসগুলো বুঝতে হবে, মানে বুঝতে পারবা, তখন মানে ম্যাথ করতে মজা লাগবে আর কি, মানে দেখবা যে এটা কি সম্ভব কিনা, বা এটা মানে হইলে কি ঘটনাটা ঘটে আর কি, ঠিক আছে। দেখো এখানে যদি এটা আমি 0 0 চলে আসে, তাহলে দেখো যদি আমার এটা y অক্ষের উপর অবস্থিত হয় বা এখানে যদি আমার ভরকেন্দ্র হয়, তাহলে এখানে আমি কি লিখতে পারবো x = 0, কারণ এখানে আমার কি ভরকেন্দ্রের ভুজটা x = 0 হলে এটা কিন্তু ভরকেন্দ্রের কি ভুজের ছিল, স্থানাঙ্ক ছিল, তাহলে এটা = 0 লিখতে পারবো, তাই না। কারণ ওই সময় এটা 0 লিখছি, কারণ x উপর অবস্থিত ছিল, এটা সমান লিখছি। এখন কি এটা সমান লিখবো। সো দেখো আমার কি আছে, তাহলে এরকম আসবে। তাহলে শর্ত অনুসারে সুতরাং আমি বলতে পারবো যে a_tn² + a_t2² + a_t3² = 0/3 এখানে, হ্যাঁ। কারণ এটা ছিল আমার এইটা আর কি, ঠিক আছে। যদি এটা হয় তাহলে দেখো ঠিক গুণগুলোতে আমার 0 হয়ে যেতেছে।
সো থ্রি যদি জিরো হয়ে যায় আর আমরা যদি এখানে এগুলা কমন নেই তাহলে কিন্তু এরকম আসবে আর কি, যেমন বা আমি সরাসরি করলাম a/3 যদি হয় তাহলে এখানে আসবে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা অভ্যাস নিয়ে গেলে শূন্য হয়ে যাবে কারণ এই তো এখানে শূন্য না, তাহলে আসে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা মানে কি, এটা মানে বুঝতে পারছো? মানে আমি বুঝতে পারলাম যে যদি ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমার আসে হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। আর যদি ভরকেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে প্রমাণ আসে হচ্ছে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে? সো দেখো আসলে ভরকেন্দ্র আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত হতে হবে মানে হতে পারবে না। এটা 0 মানে কি? মানে তিনটা বাস্তব বর্গরাশির মান, মানে বর্গরাশির সমষ্টি কি আমার সমষ্টি যে যোগফল বা সমষ্টিটা শূন্য, তাহলে কি আমি তাদেরকে আলাদা আলাদাভাবে শূন্য লিখতে পারবো। হ্যাঁ, এটা তোমরা জানো যে যদি তিনটা বর্গরাশির কি হয়, মানে তিনটা বাস্তব বর্গরাশির সমষ্টি শূন্য হলে আমি তাদেরকে আলাদা আলাদা শূন্য লিখতে পারবো। সো আলাদা আলাদা শূন্য লিখতে পারলে কী হয় দেখো, আলাদা আলাদা শূন্য লেখো তাহলে দেখো কী আসে, সবগুলাই শূন্য থাকবে। সুতরাং তুমি বলতে পারবো এখানে আসবে হচ্ছে t1 ইকুয়াল টু 0, সেমভাবে কি t2 ইকুয়াল টু 0, t3 ইকুয়াল টু 0, সবগুলাই শূন্য চলে আসে। হ্যাঁ, কারণ আমরা 19 শিখছিলাম যে কতগুলো কি বাস্তব বর্গরাশি যোগফল যদি শূন্য হয় তাহলে কি তাদের আমি আলাদা আলাদা শূন্য লিখতে পারি আর কি। ঠিক আছে? সো এখন এটা কি কখনো সম্ভব কি না দেখো, যদি t1 t2 আর t3 যদি আমার শূন্য হয় তাহলে দেখো কি হয়, আমার যে এই ত্রিভুজে এখানে দেখো সবগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। এখানে যদি আমি শূন্য বসাই, কারণ t1টা পাইছি শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, মানে শূন্য শূন্য, এটাও কি শূন্য শূন্য, এটাও কিন্তু শূন্য শূন্য, তার মানে আমার তিনটাই কিন্তু কি হয়ে যেতেছে, শূন্য হয়ে যেতেছে। মানে তিনটা বিন্দুই ত্রিভুজের যে আমার তিনটা শীর্ষবিন্দু আছে, তিনটা শীর্ষবিন্দু 0 0 0 0 0 0, মানে একটা বিন্দু হয়ে গেছে আর তার মানে কি ত্রিভুজের কোনো অস্তিত্বই থাকবে না এখানে। ঠিক আছে? মানে এখানে কোনো ত্রিভুজ হয় নেই আর কি। ঠিক আছে? আর তাই কখনোই কি হয় না যে ত্রিভুজের ভরকেন্দ্রটা আমার কি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় না। হ্যাঁ, এই জন্য হচ্ছে ভরকেন্দ্র কখনোই কী করছে, এই জন্য ভরকেন্দ্র কখনো ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে না। ঠিক আছে? সো এটা একটা ভালো জিনিস ছিল, ওয়াই অক্ষের উপর কি আমরা অবস্থিত হবে না। সো এটা হচ্ছে এই ওদের মতোই আর কি, মানে এখানে যে এর মান শূন্য হলে এটা নষ্ট হয়ে যেত, এখানে কিন্তু এই সেম করে নেওয়া হচ্ছে। টিটা যদি 0 হইতো না হয় মানা যায়, কিন্তু এটা তো আর একদমই মানা যায় না আর কি। ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে আমার চলক। সো চলক যদি আমার শূন্য হয়ে যায় প্রতিটা, তাহলে তো আমার ওখানে সবগুলো মিলে একটাই বিন্দু হয়ে যায়। ঠিক আছে? সো এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখতে হয় যে কতগুলো বর্গরাশির কি আমার সমস্যা যদি কি হয় শূন্য হয় তাদের আলাদা শূন্য লেখা যায়। এগুলো একটু মাথায় রাখলে তোমরা নিজেরা এগুলো বের করতে পারবে। সো এটা একটু মাথায় রেখো। সো এইগুলো হচ্ছে তোমাদের 9-এর 5 পর্যন্ত। হ্যাঁ, সো এরপর আছে 10। দেখো কি বলছে যে দুইটা বিন্দু দেওয়া আছে এ আর বি, বিন্দুদ্বয়ের সংযোগাংশ কিউ এবং আর বিন্দুদ্বয় 2:3 অনুপাতে যথাক্রমে অন্তর্ভুক্ত বহির্ভূত করে এবং পি এ বি এর মধ্যবিন্দু হলে কিউ আর আর স্থানাঙ্ক নির্ণয় করো আর কি, এবং প্রমাণ করো যে তোমার এইটা আর কি পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু পিবি স্কোয়ার। সো আসলে এটা একটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক, তবে এটা বোঝার জন্য তোমাদের যে থিওরি এটা আসলে তোমাদের বইতে দেয় নাই। ঠিক আছে? সো এখানে একটা ঘটনা ঘটে আর কি, এটা খুবই মানে তোমাদের যদি কেউ দেখায় এটা মানে থিওরিটা মানে বইটা এমন একটা ম্যাথ আসছিল আর কি। ঠিক আছে? সো তখন আর কি থিওরিটা বোঝা গেছে, কারণ ওই থিওরিটা না জানলে তুমি ওই বুয়েটের ওই ম্যাথটা সলভ করতে পারতে না, এই মানে নর্মালভাবে অঙ্কটা কইরা আর কি। ঠিক আছে? সো আমি তোমাদের আগে হচ্ছে তোমাদের ওই থিওরিটা দেখাবো। এখানে দেখো, এখানে ও কী করছে যে 2:3 অনুপাতে যথাক্রমে কী করছে অন্তর্ভুক্ত আর বহির্ভূত করছে। মানে আমরা তো তোমাদের ওই যখন ওই যে ত্রিখণ্ডন বিন্দু দেখাচ্ছিলাম তখন কিন্তু কী হয়েছিল 2:3 1:2 এবং 2:1 অনুপাতে কী করছিল, দুইটাই কিন্তু আমার কি হয়েছিল এখানে মানে অন্তর্বিভক্ত করেছিল। তবে শর্ত ছিল হলো 1:2 আর 2:1 দুইটাই কিন্তু অন্তর্বিভক্ত করেছিল বা সমান 3 ভাগে ভাগ করছিল। কিন্তু এখানে কি করছে যে 2:3 অনুপাতে কিন্তু আমার কি করছে এখানে 1:2 না, ওখানে মাস্ট বি 1:2 হতে হবে বা 2:1 হতে হবে, এরকম দুইটার ক্ষেত্রে। কিন্তু এখানে আসছে আমার কি 2:3,
এখানে কি করছে, অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করছে, দুইটাই করছে। কিছু এখানেও একটা কি আছে তোমার মজার জিনিস আছে, আমি একটু দেখাইতেছি। থিওরিটা আগে দেখাই তারপর হচ্ছে অঙ্কটায় আসবো। যেমন দেখো